জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরার পর বিশ্ব ভেবেছিল ইরান হয়তো থেমে যাবে, কিন্তু ঠিক সেই সময় পারস্য উপসাগরের গভীরে বান্দার আব্বাস বন্দরে নেমে গেল রহস্যময় কিছু কন্টেইনার। ভেতরে কি ছিল? পশ্চিমা গোয়েন্দারা বলছেন এর ভেতরে ছিল সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপাদান। আর এর উৎস চীন। যেখানে কূটনীতি বলছে শান্তি ও সংযম, সেখানে বাণিজ্যের জাহাজ বয়ে আনছে নতুন সামরিক সমীকরণ। প্রশ্ন হলো, জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও কিভাবে ইরান আবারও অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে? আর এই খেলায় চীনের ভূমিকাই বা কতটা গভীর? ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেপ্টেম্বরের শেষ দিকে চীন থেকে ইরানের বান্দার আব্বাস বন্দরে পৌঁছেছে মোট 2000 টন সোডিয়াম পারক্লোরেটের একাধিক চালান। এই রাসায়নিক পদার্থটি সরাসরি ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল তৈরিতে ব্যবহৃত হয়, যা ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোর প্রাণশক্তি বলা চলে। পশ্চিমা সূত্র বলছে, সেপ্টেম্বর 29 থেকে এই চালানগুলো পৌঁছাতে শুরু করে, ঠিক তখনই যখন ইউরোপীয় দেশগুলো অর্থাৎ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের ওপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সোডিয়াম পারক্লোরেট সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই। চিন্তায় দাবি করছে তারা কোনো জাতিসংঘ আইন ভাঙেনি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। CNN এর তদন্ত বলছে, একটি গোপন সাপ্লাই রুট এখন সক্রিয়। চীনের জুহাই, গাওলান, চাংজিয়াংকো ও লিউহেং বন্দর থেকে কয়েকটি কার্গো জাহাজ বারবার যাতায়াত করছে ইরানের বান্দার আব্বাস বন্দরে। এর মধ্যে রয়েছে MV বাস্ট বার্জিন, ইলিয়ানা আর্তাভান্দ নামের জাহাজ, যাদের অনেকেরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় নাম আগে থেকেই আছে। এমনকি কিছু জাহাজ তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছে, যাতে বোঝাই না যায় তারা কোন পথে এসেছে আর কোথায় নোঙ্গর করেছে। গোয়েন্দারা বলছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইসেন্স এই জাহাজগুলো পরিচালনা করছে। আর তাদের নাবিকদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ধরা পড়ছে পুরো ভ্রমণ পথের ছবি। চীন থেকে ইরান, আবার ফিরে চীন। প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা বিষয়টি নিয়ে বিশদ জানে না, তবে সবকিছু আন্তর্জাতিক আইনের সীমানায় করা হয়েছে। চীন বরাবরই বলছে তারা কূটনৈতিক সমাধানের পক্ষে আর নিষেধাজ্ঞা ও চাপের রাজনীতির বিরুদ্ধে। এমনকি বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়াকে তারা অবৈধ মনে করে। তাদের মতে এটি ইরান ইস্যু সমাধানে একটি গুরুত্বপূর্ণ ব্যর্থতা। এমন অবস্থায় পশ্চিম জোটের প্রশ্ন, চীনের এই আইনের ফাঁক ব্যবহার করে কি ইরানকে আবারও শক্তিশালী করে তোলা হচ্ছে? আর ইরান কি পশ্চিমের চাপকে এক নতুন আত্মবিশ্বাসে রূপ দিচ্ছে? পশ্চিমা বিশ্লেষকদের মতে, জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছিল। দেশটি আগের ভান্ডার পুনর্গঠনে মরিয়া। জেফ্রি লুইস মধ্যবের ইনস্টিটিউটের অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ জানান, ইরান এখন যত সোডিয়াম পারক্লোরেট নিচ্ছে তা প্রায় 500 মিসাইল তৈরির সমান। যুদ্ধের আগে তারা মাসে 200 মিসাইল তৈরি করত। এখন সব হারানো ভান্ডার পুনর্গঠনই তাদের অগ্রাধিকার। অর্থাৎ এটি শুধু অস্ত্র নয়, বরং এটি একটি কৌশলগত প্রস্তুতি, এক বিরতি পর্ব, যেখানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 3 পক্ষই নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে। ইরান বরাবরের মতো বলছে তারা পারমাণবিক অস্ত্র নয়, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষার সক্ষমতা গড়ে তুলছে। চীনও সেই যুক্তি সামনে রেখে বলছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের প্রতি তারা শ্রদ্ধাশীল। তবে পশ্চিমের কাছে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শান্তিপূর্ণ অধিকারের আড়ালে কি গড়ে উঠছে এক নতুন সামরিক বাস্তবতা, যে বাস্তবতা হয়তো আবারও মধ্যপ্রাচ্যে এনে দেবে এক নতুন সংঘাতের আগুন। নিষেধাজ্ঞা, গোপন জাহাজ, রাসায়নিক চুক্তি, সবকিছুর মাঝে একটাই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে ঘুরছে, আর তা হলো, ইরান কি আসলে থামছে নাকি আরো নীরবে সশস্ত্র হয়ে উঠছে? রাশিয়া কি এবার আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধে নামছে? কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি সদস্য দেশ। রাশিয়া মিসাইল ছুড়লেই নাকি যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে ইউরোপে। কিন্তু কিভাবে হবে সেই যুদ্ধ?
ইউক্রেনের বিরুদ্ধে ৩.৫ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, কিন্তু তারপরও কোনো সমাধানে আসতে পারেনি দেশ দুটি। উল্টো ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর সামরিক সক্ষমতা দেখিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুঁশিয়ার করছেন পুতিন। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন ন্যাটো সদস্য ও ইউরোপীয় দেশ বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। ব্রাসেলসে যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হলে ন্যাটোর কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়ে থিও ফ্রাঙ্কেন বলেন, পুতিন যদি ব্রাসেলসের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন তাহলে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ২৮ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। তবে রাশিয়ার সামরিক শক্তিকে যে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই সে বিষয়েও ন্যাটোকে সতর্ক করেছেন থিও ফ্রাঙ্কেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ানরা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে ৪ গুণ বেশি গোলাবারুদ তৈরি করে মস্কো, এমনকি ইউরোপের একটি কেন্দ্রীয় কমান্ডো নেই। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার পরবর্তী টার্গেট কি সত্যি ইউরোপ? সম্প্রতি রাশিয়া বুরেভস্টনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে, যার হামলার পরিধি অসীম। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে পুতিনের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছি, যা ১৪,০০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। এটি মিসাইলটির হামলার নির্দিষ্ট সীমা নয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে ২০১৮ সালেই নতুন এই মিসাইলটির পরীক্ষা চালানো প্রসঙ্গে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যা বিশ্বের সামরিক ও প্রতিরক্ষা মহলে ব্যাপক সাড়া ফেলে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছে, রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি ২০,০০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে হামলা চালাতে সক্ষম, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। এদিকে ন্যাটো এরই মধ্যে রাশিয়ার নতুন এই অস্ত্রটির নামকরণও করেছে। স্কাইফল নামের রুশ এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে কমপক্ষে ১০০ মিটার উপর দিয়েও উড়তে পারে, যার কারণে এটিকে শনাক্ত করার ক্ষেত্রে হিমশিম অবস্থায় পড়বে যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিধর দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম, এমন দাবি সমরবিদদের। গাজার যুদ্ধ শুধু ধ্বংস করেছে ঘরবাড়ি আর প্রাণ, বিষয়টা এমন নয়। এই যুদ্ধ এখন গ্রাস করছে ইসরায়েলের সেনাবাহিনীর ভেতরকার মানসিক জগৎকেও। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মাত্র ১.৫ বছরের ব্যবধানে অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, আর আত্মহত্যার চেষ্টা করেছেন আরও ২৭৯ জন। এই তথ্য এসেছে ইসরায়েলের নিজস্ব পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের এক নতুন প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, প্রতি একজন সেনা যিনি আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন তার বিপরীতে অন্তত ৭ জন একই পথে হাঁটার চেষ্টা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই হার কেবল সংখ্যাই নয়, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে জমে থাকা এক গভীর মানসিক সংকটের প্রতিফলন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল শুরু করে গাজায় পূর্ণাঙ্গ সামরিক অভিযান। সেই সঙ্গে হাজার হাজার রিজার্ভ সৈন্যকে আবারও টেনে আনা হয় যুদ্ধক্ষেত্রে, যাদের অনেকেই বহু বছর পর আবার দেখেছেন রক্ত, মৃত্যু আর শিশুদের আর্তনাদ। প্রতিবেদন বলছে, ২০২৪ সালে আত্মহত্যাকারী সেনাদের প্রায় ৭৮% ছিলেন সরাসরি যুদ্ধরত সৈন্য, যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২ থেকে ৪৫%। অর্থাৎ গাজার যুদ্ধের পর সেনাদের মানসিক চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে।
ইসরায়েলি সামরিক মেডিকেল কর্পসের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটির আলোচনার নথি থেকে এই তথ্যগুলো উঠে এসেছে। প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে, এই হিসাবের মধ্যে শুধু সক্রিয় ও রিজার্ভ সেনারাই রয়েছেন। অবসরপ্রাপ্তদের আত্মহত্যার ঘটনাগুলো এখনো ধরা হয়নি, অর্থাৎ প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে টাইমস অব ইসরায়েলের তথ্য বলছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা ক্রমাগত বাড়ছে। শুধু গত জুলাই মাসে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় 4 ডজন সেনা নিজ হাতে নিজের জীবন শেষ করেছেন। কারণ একটাই, গাজার ভয়াবহ দৃশ্য, অপরাধবোধ এবং যুদ্ধের মানসিক ট্রমা। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্যগুলো গোপন রাখার চেষ্টা করছে। বলা হচ্ছে, অনেক সেনাদের সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে, যাতে আসল সংখ্যা প্রকাশ না পায়। কিন্তু যতই লুকানোর চেষ্টা করা হোক, প্রতিদিন ফাঁস হয়ে আসছে আরও নতুন নাম, নতুন মৃত্যু। বিভিন্ন বাধা সত্ত্বেও বারবার পারমাণবিকে কেন ফিরছে ইরান? দেশটি কি সত্যি অস্ত্র তৈরির কাজ করছে? ইরানের আসলে উদ্দেশ্যটা কি? কারণ সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেন, 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। এবার কি তাহলে নিজেদের শক্তি দেখাতে চলেছে ইরান? যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা হামলাতেও দমে যায়নি ইরান। দেশটি আবারও ঘুরে দাঁড়িয়েছে তাদের সেই পারমাণবিক কর্মসূচিতে। যদিও গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু দীর্ঘ 4 মাস পর রাফায়েল গ্রসি জানালেন চাঞ্চল্যকর তথ্য। ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি নিমিষেই 90% ইউরেনিয়াম তৈরি করতে পারবে, এমনটি জানিয়ে রাফায়েল গ্রসি বলেন, ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরো এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ওই 3টি পারমাণবিক কেন্দ্র নাকি এখনো অক্ষতই রয়েছে, যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি IAEA এর প্রধানের। কিন্তু ইরান এ প্রসঙ্গে কি বলছে? রাফায়েল গ্রসির সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। IAEA এর প্রধান আবারও যুদ্ধের উস্কানি দিচ্ছে, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে। গত 6 জুনও একই দাবি করেছিলেন জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দীর্ঘদিনের দাবি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য এত বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই। তবে ইরান আসলে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে কি করবে সে বিষয়টি আজও পরিষ্কার নয়। মরিচা ধরছে চাঁদের গায়ে, যার জন্য দায়ী পৃথিবী, এমনটাই অবাক করা তথ্য দিলেন একদল বিজ্ঞানী। কিন্তু পুরো ঘটনা আসলে কি? চাঁদের আলোয় রাত কেটে যায়, তাতে কবিরা খুঁজে পান প্রেম আর
বিজ্ঞানীরা তারা খুঁজে পান মরিচা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাঁদে মরিচা ধরেছে। আর সেই মরিচার পেছনে দায়ী কে জানেন? আমাদের প্রিয় পৃথিবী। ভাবুন, আমরা ভাবতাম চাঁদ মানে নির্জন, শুকনো, ধুলোমাখা একটা জায়গা, যেখানে পানি নেই, বাতাস নেই, কিছুই নেই। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এমন কিছু খুঁজে পেয়েছেন যা শুনে অবাক হওয়া ছাড়া উপায় নেই। নরম চাঁদের গায়ে কঠিন মরিচা কি করে ধরল, চলুন জেনে আসি। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ছুটে যাওয়া অক্সিজেন কণার প্রভাবে চাঁদের খনিজ পদার্থ হেমাটাইটে রূপান্তরিত হচ্ছে। চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রহবিজ্ঞানী জিলিয়াং জিন জানান, চাঁদের ভূপৃষ্ঠে যেসব পরিবর্তন হচ্ছে তার পেছনে পৃথিবীর সরাসরি প্রভাব রয়েছে। তার ভাষায়, এটা প্রমাণ করে চাঁদ শুধু নিজের নয়, পৃথিবীরও ভূতাত্ত্বিক ইতিহাস ধরে রাখে। গবেষণাপত্রটি চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানান, বেশিরভাগ সময় চাঁদ ও পৃথিবী দুটোই সূর্যের চার্জযুক্ত কণার স্রোতে ডুবে থাকে। তবে প্রতি মাসে প্রায় 5 দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। তখন সূর্যের কণা থেকে আংশিক সুরক্ষা পেলেও চাঁদের গায়ে আঘাত করে পৃথিবী থেকে নির্গত কণাস্রোত, যাকে বলা হয় আর্থ উইন্ড। এই কণাস্রোতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সহ নানা উপাদানের আয়ন থাকে, যা চাঁদের মাটির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 2019 ও 20 সালে ভারতের চন্দ্রযান 1 মিশনে প্রথমবার চাঁদের মেরু অঞ্চলে হেমাটাইটের অস্তিত্ব ধরা পড়ে। হেমাটাইট সাধারণত অক্সিজেন ও পানির উপস্থিতিতে তৈরি হয়, অথচ চাঁদে এমন পরিবেশ নেই। ফলে বিজ্ঞানীরা ধারণা করেন ওই অক্সিজেন এসেছে বাইরের উৎস থেকে, সম্ভবত পৃথিবী থেকেই। এই তত্ত্ব যাচাই করতে জিলিয়াং জিন ও তার দল পরীক্ষাগারে আর্থ উইন্ডের সিমুলেশন তৈরি করেন। তারা অক্সিজেন ও হাইড্রোজেন আয়নকে চাঁদে পাওয়া লৌহ সমৃদ্ধ খনিজ স্ফটিকের ওপর নিক্ষেপ করেন। দেখা যায়, অক্সিজেনের প্রভাবে স্ফটিক হেমাটাইটে রূপান্তরিত হয়, আবার হেমাটাইটে হাইড্রোজেন প্রয়োগ করলে তা আংশিকভাবে ফের লোহায় পরিণত হয়। জিন বলেন, এর মানে চাঁদে প্রতি মাসে আর্থ উইন্ডের সংস্পর্শে এসে তার ভূতত্ত্বকে উল্লেখযোগ্যভাবে রাসায়নিক ও খনিজগত পরিবর্তন ঘটে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী শুয়াই লি এ গবেষণা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এটি একটি চমৎকার পরীক্ষা, খুব সুচিন্তিত ডিজাইন। এটি হেমাটাইট তৈরির নানা কারণ বিশ্লেষণে সাহায্য করে। যুদ্ধ এখনো শেষ হয়নি, ইসরায়েলের সেনাপ্রধানের ঘোষণায় নতুন সংঘাতের ইঙ্গিত। তবে কি গাজার আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ? যখন বিশ্ব ভেবেছিল 2 বছরের রক্তপাত হয়তো থেমে গেছে, ঠিক তখনই ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানালেন, যুদ্ধ নাকি এখনো শেষ হয়নি। এই এক বাক্যেই যেন নতুন করে নাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিকে। সম্প্রতি জেরুজালেমে এক উচ্চ পর্যায়ের সামরিক সম্মেলনে সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। ইসরায়েল আছে এক পবিত্র মিশনে। এই মিশনের 2টি লক্ষ্য গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়া। তার বক্তব্যে যেন স্পষ্ট, ইসরায়েল এখনো গাজার যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয়। 2023 সালের 7 অক্টোবর এই দিনটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইতিহাসের রক্তাক্ত চিহ্ন হয়ে রয়ে গেছে। সেদিন দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। তাতে মারা যান 1200 জন ইসরায়েলি, আর জিম্মি করে নিয়ে যায় অন্তত 250 জনকে। পরদিন থেকে শুরু হয় ইসরায়েলের প্রতিশোধ অভিযান। একটানা 2 বছর ধরে চলা বোমা বর্ষণে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জাতিসংঘের হিসেবে নিহত হয়েছে 67,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত আরও প্রায় 1,70,000। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত প্রাণহানি, এত যুদ্ধের পরও কেন ইসরায়েলের সেনাপ্রধান বলছেন যুদ্ধ শেষ হয়নি? এর উত্তর লুকিয়ে আছে জিম্মিদের ভাগ্যে। 2025 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। সম্প্রতি 20 দফা বিশিষ্ট সেই পরিকল্পনা অনুযায়ী হামাস ও ইসরায়েল উভয়ই সম্মতি জানায়। এরপর 10 অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিরতি।
পরিকল্পনার প্রথম ধাপেই শর্ত ছিল হামাসকে ফিরিয়ে দিতে হবে জীবিত সব ইসরায়েলি জিম্মি এবং নিহতদের মরদেহ। হামাস মুক্তি দেয় জীবিত ২০ জন জিম্মিকে, কিন্তু আটকে যায় মৃতদেহের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রশ্নে। এদিকে হামাসের দাবি অন্তত ২৮ জন ইসরায়েলি জিম্মি মারা গেছেন, কিন্তু তাদের দেহাবশেষের অবস্থান জানে না বর্তমান নেতৃত্ব। যারা জানত তারা সবাই ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে। তবে এই ব্যাখ্যা মেনে নিতে নারাজ ইসরায়েল। সেনাপ্রধান ইয়াল জামিরের ভাষায়, যতদিন পর্যন্ত শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে না আনা যায় ততদিন যুদ্ধ থামবে না। এই ঘোষণায় যেন আবারও উন্মোচিত হলো ইসরায়েলের নীতিগত অবস্থান। তারা এখনো মনে করে গাজা অভিযানের শেষ হয়নি এবং হামাসের বিরুদ্ধে নৈতিক যুদ্ধ চালিয়ে যাওয়াই তাদের একমাত্র পবিত্র মিশন। সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে আসলে কি চলছে? কেন যুক্তরাষ্ট্রের অস্ত্রভর্তি সামরিক বিমানগুলো সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হঠাৎ করে অবতরণ করছে? অঞ্চলটিতে কিসের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন? হঠাৎ করেই সিরিয়ার হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সৈন্য ও লজিস্টিক শক্তি বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র, যেই বহরে রয়েছে একটি আক্রমণাত্মক হেলিকপ্টারও। হঠাৎ করেই আরব দেশটিতে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতি নিয়ে অঞ্চল জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি কি যুক্তরাষ্ট্রের নতুন সামরিক আগ্রাসনের পূর্ব প্রস্তুতি? সিরিয়ার তেল সমৃদ্ধ শহর রামেলানের কাছে অবস্থিত খারাবাল জির বিমানবন্দরে মার্কিন একটি কার্গো বিমান ও একটি আক্রমণাত্মক হেলিকপ্টার অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক বহরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গোলাবারুদ ও ভারী অস্ত্রসহ মার্কিন সৈন্যরাও রয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে ২৮ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, সিরিয়া কি এবার যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধক্ষেত্র? মূলত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্যই এমন সামরিক উপস্থিতি বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র, দাবি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। সিরিয়ায় বর্তমানে মার্কিন সেনাবাহিনীর প্রায় ২০০০ সৈন্য মোতায়েন রয়েছে। যদিও সিরিয়া থেকে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কমিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে গত জুনে সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক বলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সিরিয়ায় তার সামরিক উপস্থিতি কমিয়ে আনতে কাজ করছে। দেশটিতে কেবল যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি কার্যকর থাকবে। এর আগে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার অভিযোগ করেছিল যে তার দেশটির উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক সম্পদ লুট করার জন্যই যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার স্বীকার করেছেন যে তেল সম্পদের কারণেই যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়ায় অবস্থান করছে। এদিকে বিশ্লেষকদের অভিযোগ, সিরিয়া থেকে প্রাকৃতিক সম্পদ লুট করতে অসুবিধা হওয়ায় বাশার আল আসাদ সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করেছে হোয়াইট হাউস।